নিশ্চিতভাবেই একটা বৃত্ত সম্পন্ন হলো। কাঁথির শান্তিকুঞ্জ থেকে বাংলার মুখ্যমন্ত্রীর মসনদে শুভেন্দু অধিকারী। কিন্তু তার এই যাত্রাপথ তো সহজ ছিল না। একটা দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম লড়াইয়ের পর আজ তিনি বাংলার মুখ্যমন্ত্রীর কুর্সিতে। আর আজ অমিত শাহ যখন বিজেপি পরিষদীয় দলের বৈঠকে তার নাম ঘোষণা করলেন, তারপর শুভেন্দু অধিকারী তার বক্তৃতায় বেশ কিছু অগ্রাধিকারের কথা বলেছেন। তিনি ক্ষমতায় চেয়ারে বসার পর কোন কোন কাজকে অগ্রাধিকার দিচ্ছেন। তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো দুর্নীতির সব ফাইল তিনি খুলবেন। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা কথা বলবো দ্য ওয়ার্ল্ডের এডিটর ইন চিফ শঙ্খদীপ দাসের সঙ্গে। শঙ্খ, এর আগেও বারবার শুভেন্দু অধিকারী বিভিন্ন সময় বলেছেন যে দুর্নীতির প্রচারের সময় দুর্নীতির ফাইল খোলা হবে ইত্যাদি, কিন্তু আজ মুখ্যমন্ত্রী হিসেবে তার নাম ঘোষণার পর এটা বলার তাৎপর্য তো নিঃসন্দেহেই কিছুটা আলাদা, যে আমি দুর্নীতির ফাইল খুলব। এবং পূর্বতন সরকারের বিরুদ্ধে এত অভিযোগ, দুর্নীতির এত অভিযোগ, তারপর এটা তুমি কিভাবে দেখছো বলো এটা? দেখো, প্রাথমিকভাবে বলতে হয় যে এই যে দুটো কথা আপনি আজকে বলেছেন, যে দুটি কাজে উনি অগ্রাধিকার দেবেন, সেই দুটি কাজই বিজেপির যে ম্যানিফেস্টো বা সংকল্পপত্র তাতে উল্লেখ ছিল। এবং তুমি দেখো যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, তারা দুজনে যতবারই প্রচারে এসেছেন, প্রাইম মিনিস্টার বিশেষ করে বলেছেন যে এই করাপশনের হিসেব হবে, চুন চুনকে হিসাব লেঙ্গে, এটা বলেছেন। অমিত শাহ বলেছেন বারবার করে। তার ফলে অ্যাপারেন্টলি শুভেন্দু কি করলেন, শুভেন্দু সেই কথাটাই রিইটারেট করলেন। এখন প্রশ্ন হলো যে প্রধানমন্ত্রী বারবার করে কেন এসে এই কথা বলেছিলেন, বা অমিত শাহ কেন বলেছেন, বা বিজেপির সংকল্পপত্রে কেন এটা রাখা হয়েছে? তার কারণ যে সংকল্পপত্রটা তো হঠাৎ করে মনে হলো লিখে ফেলাম এরকম না, একটা ডিপ রিসার্চ ছিল। সেই রিসার্চটা হচ্ছে যে পশ্চিমবঙ্গে দৈনন্দিন জীবনযাত্রায় যে দুর্নীতিটাকে আমরা দেখেছি বা অভিযোগ উঠেছিল, সেটা বিজেপির মতে যে সেটা হচ্ছে ইনস্টিটিউশনাল করাপশন, মানে প্রাতিষ্ঠানিক চেহারা দেওয়া হয়েছিল দুর্নীতিকে। তো সেই কারণে, এবং সেটা নিয়ে জনমনে একটা অসন্তোষ ছিল যে মানুষ বাড়ি বানাবে তার জন্য সিন্ডিকেট চক্র, 100 দিনের কাজের টাকা সেখান থেকে চুরি, চাকরি ন্যূনতম জিনিসগুলো সব, যে চাকরি বিক্রির অভিযোগ, তারপরে গ্রামীণ রাস্তাঘাট তৈরি হবে সেখান থেকে চুরির অভিযোগ, তারপরে একদম ছোটখাটো বিষয় যে ভাতার বিষয়গুলো ছিল যে সেখান থেকে একটা কাটমানি। তো সাধারণ মানুষ দৈনন্দিন জীবনযাত্রায় প্রতিনিয়ত এটা থেকে বিড়ম্বনায় পড়েছেন। তো এইবারে যে বিজেপি যে ম্যান্ডেট পেয়েছে, সেই ম্যান্ডেটের একটা বড় কারণ হচ্ছে যে তৃণমূলের বিরুদ্ধে করাপশনের অভিযোগ। এবং প্রচারটা কি ছিল, তুমি দেখো যে আজকে যে মাছের গানও শওকত করেছিলেন, নওশাদ করেছিলেন, সেখানেও কি অভিযোগটা কি ছিল? তো বেসিক জায়গাটা হচ্ছে চুরি, করাপশন। তো এবং যতজন এই যে তৃণমূলের যারা এবার দাঁড়িয়েছিলেন প্রার্থী, তারা যখন যারা হারছেন, যারা বেরোচ্ছেন, সবসময় একটাই কথা, চোর চোর যাচ্ছে, চোর চোর চোর, এটা একটা, তাই না? মানে ধরো ব্যারাকপুরেও যা হয়েছে, সব জায়গাতে ওই স্লোগান, একদম একদম। তো এইটা যখন মানুষের মধ্যে একটা ক্ষোভ, তখন মানুষ কি চেয়েছে? মানুষ চায় যে এদেরকে সব শাস্তি হোক যারা চুরি করেছে। তো সেইটা জনভাবনা, জনমনের যে আকাঙ্ক্ষা, সেই অ্যাসপিরেশনটাকে স্বীকৃতি দিয়ে আজকে শুভেন্দু অধিকারীরা বললেন, এবং বললেন যে ইনস্টিটিউশনাল করাপশন, যে প্রাতিষ্ঠানিক দুর্নীতি, সেটা তদন্তের জন্য একটি কমিশন গঠন করা হবে, এবং সেই কমিশনের নেতৃত্বে থাকবেন একজন রিটায়ার্ড বিচারপতি, একজন অবসরপ্রাপ্ত বিচারপতি। এটা অবশ্যই একটা দিক। আর একটা দিকের পলিটিক্যালও রয়েছে। তুমি দেখো যে কেন্দ্রে যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন সরকার গঠন করেন, তারপরে কি হয়? তারপরে যে কংগ্রেস জমানার যত দুর্নীতির ফাইল খুলতে শুরু হয়। রাহুল গান্ধীকেও 5 বার কিন্তু ইডি ডেকে মুখোমুখি জেরা করেছিল। তা নিয়ে বিরোধীদের সমালোচনা যাই হোক না কেন, এটা অনবরত চলেছে। ওইটা একটা ব্যাপার ছিল। 2 হচ্ছে যে এখানে ব্যাপারটা ভিন্ন। এখানে ব্যাপারটা কি হয়েছে যে পশ্চিমবঙ্গে তৃণমূলের অধিকাংশই বলা যেতে পারে যে মন্ত্রী, বড় নেতা, পুরসভার অনেক চেয়ারম্যান, অনেক জেলা সভাপতি, অনেক যুব নেতা, তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে। তারা তো তটস্থ হয়ে আছেন।
আমরা ফলাফল প্রকাশের পরেই দেখছি যে ডিগবাজি খেতে শুরু করেছেন অনেকে, বিজেপিতে আসতে চাইছে। তারা এত সুন্দর ডিগবাজি দিতে জানেন, মানে এত সুন্দর জিমনাস্ট, শিল্পের পর্যায়ে বলুন, সেটা তো মানুষ জানতো না। সাধারণ মানুষ জানতো যে এরা বোধহয় সিংহ বিক্রমে রাজনীতি করেন, তাই না? তো তাদের যে সিংহ বিক্রম মানুষ দেখতে দেখতে অভ্যস্ত ছিলেন, তাদের হঠাৎ করে দেখা গেল যে তারা ভালো জিমনাস্টিকও জানে, তারা ডিগবাজি খেতে শুরু করেছেন। কেন? একটাই তো আতঙ্ক বা আশঙ্কা তো। যে ধরপাকড় যদি হয়। সেইটা যদি আজকে প্রথম দিনই শপথ নেওয়ার আগেই যদি আজকে শুভেন্দু অধিকারী বলেন যে প্রাতিষ্ঠানিক দুর্নীতি তদন্তের জন্য একটি কমিশন গঠন করা হবে, তাহলে একটা ভীতির সঞ্চার হয়। তাহলে আবার গর্তে ঢুকে যাওয়ার একটা প্রবণতা তৈরি হতে পারে, তাহলে সংগঠনটা দুর্বল করে দেওয়া যেতে পারে। তো এটা তো সেটাই রাজনৈতিক দিক থেকে এটা কিন্তু সাধারণ যে এর দুটো দিকই আছে, একটা মানুষের আকাঙ্ক্ষাকে গুরুত্ব দেওয়া, আর দুই হচ্ছে তৃণমূলের যে যারা সিংহ বিক্রম দেখি যারা নেতা ছিলেন, যাদের অনেকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে, প্রমাণিত নয় অভিযোগ রয়েছে বলবো, তো তাদেরকে ঘরে ঢুকিয়ে দেওয়া যে আপাতত আর বেরোবেন না। তাদের তো কয়েক গুণ আতঙ্ক বেড়ে গেল এই মুহূর্তে। চুনোপুটি নেতা থেকে শুরু করে যে সমস্ত মন্ত্রী বা যাদের বিরুদ্ধে অভিযোগ, নিয়োগ দুর্নীতি বলো, যে বহু নেতার যে ডিসপ্রপোর্শনেট অ্যাসেট, সে তো দেখেই বোঝা যাচ্ছিল, মানে অনেকের অভিযোগ তাই। তো তাদের তো একটা ভয় থাকবেই। এবার সেটা তো তুমি হয় কি যে তুমি একজন সৎ মন্ত্রীকে, প্রাক্তন মন্ত্রীকে বা সৎ প্রাক্তন নেতাকে তুমি যদি তদন্তের জন্য ডাকো, তাহলে মানুষের মনে হয় যে এটা হচ্ছে রাজনৈতিক প্রতিহিংসা। কিন্তু তুমি যদি দেখো যে একজন আঙুল ফুলে কলা গাছ হয়েছে, মানে একজন কি ছিলেন, কি হলেন আর কি হলেন দেখা যাচ্ছে, যা তার প্রতিপত্তি, তার ঔদ্ধত্য, তার সম্পদ, এইটা যদি দেখো, তাহলে দেখে যদি তোমার মনেই হয় যে তো সহজ পথে আসেনি, তোমার পেশা বলছো সমাজসেবা, ইলেকশন এফিডেভিটে বহু মন্ত্রী, বহু নেতার, বহু সাংসদ, বহু বিধায়কের আছে যে পেশা হচ্ছে সমাজসেবা। সমাজসেবা করে তো ওই উপার্জন হয় না, এটা সমাজ থেকে লুটের, তাহলে তো ডিসপ্রপোর্শনেট অ্যাসেট হয়, তাই না? বাট যদি ডিসপ্রপোর্শনেট অ্যাসেটের যদি আজকে তদন্ত শুরু হয়, মনে আছে একটা সময় সিপিএম নেতা সুজন চক্রবর্তী ডিসপ্রপোর্শনেট অ্যাসেট কেসের অভিযোগ তুলে একটা লম্বা একটা তালিকা বানিয়েছিল। আমি এমন করলাম যে আমি থেকে তুমি চলে গেল তালিকাটা, অ্যাকচুয়ালি তালিকাটা অতটাই বড় ছিল। তো সেই তালিকাটা তো এক্সিস্ট করে, এখনো এক্সিস্ট করে। সেই সব তালিকা যদি খোলা শুরু হয়, তাহলে কোথায় কে যাবেন? এমনিতেই তুমি দেখো যে একটা ভাঙনের মুখে পড়েছে দল, বিজেপি নেবে না বলছে, নেবে না বলছে, তাও গিয়ে কেমন একটা মানে করুণ মুখ করে, ঠিক আছে, এবং মিডিয়াকে বেছে নিয়েছেন এক শ্রেণীর নেতারা, বা কিছু মিডিয়াতে বা সোশ্যাল মিডিয়া হোক, মিডিয়ার বুমে কোনো যেন তেন প্রকারণে মানে হচ্ছে যে মানে কে আগে প্রাণ করিবে দান, ঠিক আছে। তো এই একটা প্রবণতা শুরু, বাংলার মানুষ আমোদিত হচ্ছে অনেকে দেখে এটা। তো সেখানে যদি আজকে করাপশনের নিয়ে তদন্ত শুরু হয়, কিছু ডাকাডাকি হয়, কিছু গ্রেপ্তার হয়, তাহলে হবে কি যে মানুষের মনে একটা কনফিডেন্স আসবে যে হ্যাঁ, যে যাদের বিরুদ্ধে অভিযোগ ছিল। এটাই বলতে চাইছিলাম যে সাধারণ মানুষের তো একটা প্রত্যাশা কয়েক গুণ বেড়ে গেল, যে যারা চোখের সামনে দেখেছে ছেলেমেয়েরা চাকরির জন্য, শিক্ষাদানীদের, স্কুল টিচারের জন্য পরীক্ষা দিয়ে রাস্তায় বসে থেকেছে দিনের পর দিন, মানে এতটাই দুর্নীতি হয়েছে। সেখান থেকে শুরু করে যে 100 দিনের কাজ, তুমি যেটা বলছিলে, একজন গ্রামের একজন সামান্য একটা মানে দরিদ্র পরিবারের একটি মানুষ, সে একটা 100 দিনের কাজের জন্য তার টাকা, সেখান থেকেও টাকার একটা কাটমানি, এই অভিযোগগুলো ছিল। ফলে আজকে শুভেন্দু অধিকারী যেভাবে মানে যতটা হুঙ্কারের মতো বললেন ফাইল খোলা হবে, এতে সাধারণ মানুষের কোথাও একটা স্বস্তি বা আশা প্রত্যাশা বাড়বে। এই প্রত্যাশার চাপটাও কিন্তু একটা থাকবে না, চাপ তো থাকবে। দেখো এটা কি হচ্ছে যে আমি বারবার করে একটা কথা বলেছি যে বিজেপি হচ্ছে একটি জাতীয় পার্টি, বিজেপি বা কংগ্রেস, সেখানে একটা চেক অ্যান্ড ব্যালেন্স থাকে। বিশেষ করে মোদি অমিত শাহ জমানায় একটা চেক অ্যান্ড ব্যালেন্স সবসময়ই রয়েছে। রাজ্যের পর রাজ্যে হঠাৎ করে মুখ্যমন্ত্রী, হঠাৎ করে গোটা ক্যাবিনেট বদল হয়ে যাচ্ছে। তার ফলে কোনো নেতার পক্ষে ওই রকমভাবে একটা করাপশন বা একটা দুর্নীতি করার সুযোগটাও কম, তার উপরে একটা নজরদারি থাকে বা তাকে সরিয়ে দেওয়ার আশঙ্কা থাকে।
এটা যেমন একটা দিক, তেমন হচ্ছে যে কনফিডেন্সটা রেস্টোর করা পশ্চিমবঙ্গে, যে বিজেপি বারবার বলেছে না ভয় নয় ভরসা, তো ভরসার জায়গাটা দিতে গেলে প্রথম দিন থেকেই একটা বেসিক কনফিডেন্সের জায়গা তৈরি করতে হবে। ধরো তুমি এখন বাড়ি বানাচ্ছ, কালকে থেকেই যদি তুমি দেখো যে সিন্ডিকেট রাজ উঠে গেল, তাহলে তো তোমার প্রথম দিনই একটা ভরসার জায়গা তৈরি হবে। একেবারেই তাই, যেটা ভয়, এই যে পাড়ায় পাড়ায় ভয় আউট ভরসাহীন, ভরসাহীন হয়ে গেল, কালকে থেকেই ভরসা তাহলে ইন হয়ে গেল। ধরো তুমি পাড়ায় তুমি বাড়ি বানাচ্ছ, এর কাছ থেকে বালি নিতে হবে, ওর কাছ থেকে ইট, এর কাছ থেকে রড, ঠিক করা রয়েছে। ওর কাছ থেকে সিমেন্ট, যদি না নাও তাহলে হুমকি। তাও তার নিম্নমানের কোয়ালিটি হতে পারে। আরো বড় ব্যাপার কি, তৃণমূলের এক রাজ্যসভা সাংসদ, তিনি বাড়ি বানাচ্ছিলেন নিউ আলিপুরে, তাকেও দিতে হয়েছে সিন্ডিকেটের কাছ থেকে, তাকেও নিতে হয়েছে। ভাবা যায়? ভাবতে পারো এটা কোনোদিনও কোনো রাজ্যে কোনো কেউ কল্পনা করতে পারে? তো তাহলে সেক্ষেত্রেই আমি সেটাই বলছিলাম যে এই যে প্রথম দিনই যদি আজকে সিন্ডিকেট রাজ উঠে যায়, বা ধরো ভাতার টাকা পুরোটাই মানুষ ব্যাংক অ্যাকাউন্টে পাচ্ছে। আমার বাড়িতে পরিচারিকায় কাজ করতেন এক মহিলা, তিনি আমায় বলেন যে যখন মমতা বন্দ্যোপাধ্যায় সরকার, কেন্দ্রের সরকার 100 দিনের টাকা বন্ধ করে দিল, অভিষেক বন্দ্যোপাধ্যায় বললেন যে পশ্চিমবঙ্গ সরকার নিজের কোষাগার থেকে বকেয়া টাকা মেটাবে। তারা বকেয়া বাবদ পেলেন 11,000 টাকা, অ্যাকাউন্টেই এলো। তার বাড়িতে এসে স্থানীয় অভিযোগ, তার অভিযোগ স্থানীয় তৃণমূল নেতা তার বাড়িতে এসে বলে যান পুরো টাকাটা 11,000 টাকা আপনি তুলে নেবেন। তিনি তুলে আনেন, ওখান থেকে তিনি 8,000 টাকা নিয়ে নেন এবং 3,000 টাকা ওই পরিচারিকার পরিবারের হাতে দিয়ে। রেশিওটা ভাবো একবার, মানে নিচ্ছেন তো বটেই, তার রেশিওটাও ভাবো। তাহলে তুমি চিন্তা করে দেখো, যে পারপাসে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন যে কেন্দ্র যদি না দেয় আমাদের কোষাগার থেকে টাকাটা দিয়ে দেবো, তাহলে তার পরিণতি কি হলো? তাহলে যে ডেলিভারি সিস্টেমটা, সেই ডেলিভারি সিস্টেমটাতেই একটা করাপশনের পুরো জায়গা তৈরি হয়েছে, মানে প্রাতিষ্ঠানিক দুর্নীতি। এই জায়গাটাকেই বিজেপি ভাঙার কথা বলছে। ভাঙার কথা বললেই মানুষের মধ্যে একটা ভরসা তৈরি হবে বা কনফিডেন্স তৈরি হবে। আর পলিটিক্যাল পারপাস তো রয়েছে, যেটা একটা দুর্বল করে দেওয়া, তাদের আবার গর্তে ঢুকিয়ে দেওয়া। এবং তুমি দেখো ভোটের ফলাফল প্রকাশের পরেও সদ্য প্রাক্তন খাদ্যমন্ত্রী রথীন ঘোষকে ডাকা হচ্ছে, সদ্য প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসুকে ডাকা হচ্ছে, পুরো নিয়োগ। ঠিক আছে, দেবাশিস কুমার তিনিও এখনো মানে নিশ্চিন্তে নেই। হ্যাঁ, এবং যখন তুমি দেখতে পাচ্ছ এই 3 জনকে ডাকা হচ্ছে, তাহলে বাকিদেরও নিশ্চয়ই একটা উদ্বেগ তৈরি হচ্ছে। সেই উদ্বেগ থেকে তারা পার্টির কাজই বা কতটা, যদি আজকে এরপর যদি গ্রেপ্তার শুরু হয়ে যায় একের পর এক, তাহলে কি তৃণমূলের এই যে একটা বড় অংশের নেতাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে, তারা কি প্রতিবাদী হয়ে রাস্তায় নামার আর সাহস দেখাবেন? এমনিতেই অনেকে ঘরে ঢুকে গেছেন বিপর্যয়ের মুখে পড়ে। তো ফলে এটা একটা পলিটিক্যাল সাইড কিন্তু অবশ্যই থাকবে। এটা আরো কতগুলো বিষয়, মানে আমাদের তো বলতে গেলে মহাকাব্যই হয়ে যাবে। ধরো শুভেন্দু অধিকারী যখন তৃণমূল ছাড়লেন এবং বিজেপিতে যোগ দিলেন, তুমি দেখো যে শুভেন্দু অধিকারীর যত আত্মসহায়ক ছিলেন বা যত পরিচিত লোক ছিলেন, রাখাল বেরা ছিলেন তার সঙ্গে, তাকে সঙ্গে সঙ্গে অ্যারেস্ট করা হয়। তাকে প্রথমে কলকাতা পুলিশ, লালবাজার, সিআইডি তদন্ত করে জেরা করেন। তারপরে তাকে নিয়ে যাওয়া হয় কাঁথি থানায়। কাঁথি থানায় তাকে জেরা করা হয়। কাঁথি থেকে তাকে নিয়ে যাওয়া হয় খড়গপুর। প্রায় 2 মাস 3 মাস তাকে দৌড় করানো হয়, পুরো পুলিশ হেফাজতে রাখা হয় প্রথমে, তারপরে নিয়ে যাওয়া হয় জেল হেফাজতে। এবং তার অভিযোগ ছিল যে তার উপরে অকথ্য অত্যাচার করা হয়েছে। আরো যারা শুভেন্দু অধিকারীর সঙ্গে ছিলেন তাদেরকে সব, তুমি সেদিন অতনুর কথা বলছিলে, সে তো পুলিশ কর্মী, তাকে ট্রান্সফার করে দেওয়া হলো এবং তাকে সাসপেন্ড করে দেওয়া হলো। এবং শুভেন্দুর বিরুদ্ধে তদন্তের জন্য নেমে পড়লে পুরো হই হই করে সিআইডি, কলকাতা পুলিশ। তো এই যে রাজনৈতিক প্রতিহিংসা অভিযোগ তখন যে উঠেছিল, সেগুলোকে সব এমনি এমনি হাওয়ায় হাওয়ায় মিলিয়ে গেল। কিছুই প্রমাণ হয়নি, কিছুই এখনো বিচারে কিছুই হয়নি। বাংলায় 5 বছর তৃণমূল সরকার ছিল, তাও কিছু হয়নি। কিন্তু সেই যে পরিবেশটা তৈরি হয়েছিল, তাহলে সেগুলোকে সবাই সবকিছু ভুলে গেলেন। সম্ভব কিনা ভোলাটা, সেটা তো একটা, সেটা তারও তো একটা উত্তর হবে কোথাও একটা।
তো সব মনে রেখে এটা দেওয়া। শুধুমাত্র তার মানে কি, তার মানে এটা শুধুমাত্র সাধারণ মানুষকে কনফিডেন্স দেওয়াই নয়, এর একটা পলিটিক্যাল দিক, রাজনৈতিক দিক পারপাসও রয়েছে। রয়েছে। আচ্ছা, আমি এটার পাশাপাশি একটা বিষয় না আসলেই নয়, যেহেতু বলছিলাম যে উনি যা যা কিছু প্রায়োরিটি দিলেন তার কাজ হিসেবে, তার মধ্যে দেখো খুব সন্দেশখালী এবং আরজিকরকে তুলে নিয়ে আসা, এই যে কমিশন বসানো হবে বা কিছু, সন্দেশখালীর ঘটনা বাংলার মানুষ অনেকেই কিন্তু ভুলে যায়নি, আমরা অনেকটাই বিস্তৃত হয়ে যাই, কিন্তু তাহলেও ওই সময় যে চরম অত্যাচারের অভিযোগ এসেছিল সন্দেশখালী, শাহজাহান, এবং তারপর দেখা গেল এরকম ছোট 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 শাহজাহান সব জায়গায় রয়েছে। পাশাপাশি আরজিকর আন্দোলনে সেই সময় গতি প্রকৃতি যা ছিল বা থমকে গেছিল সেটা পরের কথা, কিন্তু নতুন করে ওই নির্যাতিতার মাকে প্রার্থী করা একটা কোথাও প্রতীকী, এবং তার জিতে আসা, তার সেই কান্না বা সমস্ত কিছু সবটা মিলে এই আরজিকর বাংলার মানুষের কোথাও একটা মনের ভেতরে রয়েছে, শহরাঞ্চলে তো রয়েছেই, সেখানে এটাও তো খুব সিগনিফিকেন্ট মনে হয় এই দুটো জিনিস নিয়ে কমিশন বসানো বা কিছু। দেখো, মমতা বন্দ্যোপাধ্যায়ের জমানায় যে আইন শৃঙ্খলার বিষয়টা নিয়ে যে প্রশ্নগুলো বারবার উঠেছিল, তার মধ্যে তো একটা হচ্ছে যে রাজনৈতিক সন্ত্রাস, যে বিরোধীদের উপরে মারধর ইত্যাদি, এই সন্ত্রাসের অভিযোগ। আর একটা ছিল যে তৃণমূলের নিজেদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব। তৃণমূলের নিজেদের মধ্যেও কিন্তু কম মারামারি হয়নি প্রচুর হয়েছে। এবং কম হানাহানি হয়নি। আমরা ভোটের আগেই দেখেছি মুর্শিদাবাদে পরপর ঘটছিল, কোচবিহারে তো একটা সময় মানে এটা মানে কিংবদন্তি হয়ে গেছিল এই সংঘাত, পারস্পরিক সংঘাতে যে হিংসা, এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গাতে সেটা ঘটেছে। কিন্তু ওভারআর্কিং যে ল অ্যান্ড অর্ডার ইস্যু নিয়ে যে উদ্বেগ, সেটা কি ছিল? পার্ক স্ট্রিট, কামদুনি, পরপর আরজিকর, সন্দেশখালী, তার মানে কি সবটা জায়গায় হচ্ছে, এবং তার এরও মাঝে হয়ে গেছে কালিয়াগঞ্জ। তো এই যে ধারাবাহিক ঘটনা, সেটা হচ্ছে যে মহিলাদের নিরাপত্তা, সেটাও বিজেপির প্রচার ছিল যে মহিলাদের নিরাপত্তা নিশ্চিত করব। তো আজকে শুভেন্দু অধিকারী যেটা বলেছেন যে সন্দেশখালী থেকে আরজিকর, মায়েদের বোনেদের উপরে যে অত্যাচার, সেই অত্যাচারের প্রতিটি ঘটনা নিয়েই তদন্তের জন্য একটি কমিশন গঠন করা হবে এবং এর তদন্ত হবে। তার মানে এটাও কি, এটাও হচ্ছে সেই ভরসার জায়গাটি, মহিলা সুরক্ষার একটা যে মহিলাদের সুরক্ষার বিষয়টিকে সরকার অগ্রাধিকার দিয়ে প্রথম দিন থেকেই নিশ্চিত করতে চাইছে, যে মহিলাদের সঙ্গে যে যে অত্যাচার ঘটনা ঘটেছে সেইটার বিরুদ্ধে একটা কড়া হাতে তার ব্যবস্থা নেওয়া শুরু করার মানেই হচ্ছে যে আর যেন কেউ সাহস না পায়, পুনরাবৃত্তি না ঘটে, আর যেন কেউ সাহস না দেখায়। তো এইটাও কিন্তু সেই ভরসার জায়গাটাকেই মানে প্রথম দিন থেকেই যে মানুষের মনে তৈরি করে দেওয়া, যে বিজেপি জমানায় আর যাই হোক না কেন পশ্চিমবঙ্গে এটা হতে দেওয়া যাবে না। তো এই ভরসার জায়গাটা তৈরি করার জন্যই এই কথাটা বলা হয়েছে। দেখো, আমি এখনো মনে করি পার্ক স্ট্রিটের ঘটনা বা কামদুনির ঘটনা বা আরজিকরের ঘটনা, ঠিক আছে, সব মানে সব যে মানে আরজিকরের ঘটনাটা এর মধ্যে না ঢোকালেও হয়তো চলে, আরজিকরের ঘটনা বলা যায় না, কিন্তু ধরো কামদুনির ঘটনা বা পার্ক স্ট্রিটের ঘটনা, এই যে ঘটনাগুলো সবসময় যে প্রিভেন্টেবল অফেন্স, মানে প্রতিরোধ করা যায় এরকম নয়। মানে কি, মানে ধরো যে কেউ কোনো একজন ব্যক্তি হঠাৎ করে কোনো এক মহিলার সঙ্গে অভব্য আচরণ করবে, সেটা তো পুলিশ কোনোদিনও প্রেডিক্ট করতে পারে না, অ্যান্টিসিপেট করতে পারে, সামাজিক একটা ব্যাধি, সামাজিক ব্যাধি। কিন্তু কি হয় যে সেই ঘটনা ঘটার পরে প্রশাসকের ভূমিকা কেমন, প্রশাসক কতটা কড়াভাবে ওই ঘটনাকে দেখছে। তুমি যদি বলো যে কোনো ঘটনাকে যে ওটা তো সাজানো ঘটনা ছিল, লঘু করে দেওয়া, ওই মেয়েটির তো একটি লাভ অ্যাফেয়ার্স ছিল, লাভ অ্যাফেয়ার্স ছিল তো কি হয়েছে, তা বলে কি তার সঙ্গে অশালীন আচরণ করা, লাইসেন্স চলে আসছে, কারো লাইসেন্স পেয়ে যায়, বা ধরো কারোর যদি লাভ অ্যাফেয়ার্স থাকে তাহলে কি সেটাকে সম্মতির তাহলে তার সঙ্গে যা ইচ্ছা করা কি সম্মতির দিয়ে দেওয়া হয়? তো এইখানে যদি মহিলা মুখ্যমন্ত্রীর থেকেই যদি এই ধরনের কথাগুলো ভেসে আসে, তাহলে কোথাও একটা কনফিডেন্সের জায়গাটা, ভরসার জায়গাটা দুর্বল হয়ে যায়। এবং তুমি দেখো যে সামনাসামনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনার কারোর ক্ষমতা ছিল না, কিন্তু আড়ালে আবডালে তৃণমূলের অনেক নেতাই তো ঘরোয়া আলোচনা বলতেন যে এই কথাগুলো উনি কি বললেন, সাজানো ঘটনা, বলার সাহস হতো না কারো, সাজানো ঘটনা, কামদুনি ঘটনা সাজানো ঘটনা, এটা সাজানো, পার্কস্ট্রিট ঘটনা সাজানো ঘটনা, এইগুলো বলার মানে কোনো যৌক্তিকতা নেই। এগুলো তো তৃণমূলের মধ্যে থেকেও এই সমালোচনাটা হয়েছে। কিন্তু প্রশাসনিক দিক, এবার এইটাই যদি আজকে প্রধান প্রশাসক বলেন রাজ্যের, তাহলে নিচু তলায় কি বার্তা যায়? তাহলে যে
কচু কাটে সে তো ডাকাতই হয়ে উঠবে না। তো যারা কচু কাটতো তাদেরকে ডাকাত করে দেওয়ার তাদের যে ডাকাত হয়ে ওঠার প্রবণতাকেও এটা কোনো না কোনোভাবে মানে একটা মানে অক্সিজেন দেয়। একদম, একদমই। তো সেইটাই আজকে গভর্নমেন্ট যদি আবার প্রথম দিন থেকে বলে যে না, কামদুনি থেকে এই সন্দেশখালী থেকে আরজিকর প্রতিটি ঘটনাকে নিয়ে সরকার প্রথম দিন থেকে একটা কমিশন গঠন করবে এবং তদন্ত করবে, তাহলে একটা ভরসার জায়গা তৈরি হয়। পশ্চিমবঙ্গের আরজিকরে ঘটনার পরে তো ভরসার জায়গাটা টলে গেছিল ডেফিনেটলি, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। সরকারি ভরসার জায়গাটা টলে গেছিলই বলেই আজকে শহর কলকাতায় সাধারণ মানুষের দলমত নির্বিশেষে একটা অসন্তোষের জনবিস্ফোরণ ঘটেছিল। আমি তো দেখেছি, আমি কলকাতার রাস্তায় কাদের মানুষ মানে একদম মানে স্কুলের ছেলেমেয়েরা থেকে শুরু করে আর প্রবীণ বৃদ্ধ পর্যন্ত সবাই রাস্তায় নেমে পড়েছিলেন, কারণ ক্ষোভটা এতটাই তৈরি হয়েছিল, ভয়ঙ্কর ক্ষোভ তৈরি হয়েছিল। আমরা দেখি সেই জায়গায় কনফিডেন্স নতুন গভর্নমেন্টের কাছে মানুষ কি চায়। গভর্নমেন্ট রাতারাতি কিচ্ছু করতে পারে না, কিন্তু গভর্নমেন্টের অ্যাপ্রোচটাই ইম্পর্টেন্ট হয়ে যায়। কিভাবে গভর্নমেন্ট দেখছে বিষয়টিকে, রাতারাতি ওভারনাইট তুমি মানুষের একটা নতুন অ্যাপ্রোচ মনে হচ্ছে এদের, যা মানে প্রথম দিনই অন্তত পক্ষে শুভেন্দু অধিকারী যা বলেছে। সেকেন্ড আরেকটা জিনিস হচ্ছে ল অ্যান্ড অর্ডারটা মেনটেন করে পুলিশ, ঠিক আছে? তাহলে গভর্নমেন্টের যিনি শপথ নিতে চলেছে নতুন সরকারে, তিনি যদি শপথ নেওয়ার আগেই এই কথাটা বলে দেন, এই দুটো জিনিস, এটা তো পুলিশের কাছেও একটা বড় মেসেজ। নিঃসন্দেহে একটা বড় বার্তা চলে গেল আজই একটা বড় মেসেজ। পুলিশের নিচুতলা বা সব স্তরে নিয়ে নানান রকম রাজনৈতিক প্রভাব মুক্ত নয় একেবারে, তাদের কাছে একটা মেসেজ চলে গেল আগে। এবারে এমন একটা সময় ছিল যে কলকাতা পুলিশ, রাজ্য পুলিশকে মমতা পুলিশ বলা হতো। এটা যেটাই হোক না কেন, এরা বিরোধীরাই করতে যায় বামেদের বাম জমানাতেও এরকম অন্যথা হয়, পুলিশের রাজনীতি বা বিজেপি জমানাতে পশ্চিমবঙ্গে বিজেপি শাসনেও যে থানার উপরে রাজনৈতিক প্রভাব একেবারেই থাকবে না, আজকের দিনে দাঁড়িয়ে তুমি এখানে বলতে পারবে না। না থাকাটা বাঞ্ছনীয়। প্রভাব মানে কি দেখো, প্রভাব মানে বিধায়ক সাংসদ তো ফোন করে বলবেনি যে আপনি ওটা দেখুন, ওটা কেন হচ্ছে না, এটার মধ্যে কোনো অন্যায় নেই। কিন্তু যে প্রভাবের জন্য মানুষের মধ্যে বিরক্তি তৈরি হয়েছে সেই প্রভাবটা থাকবে না, এটা তো বাঞ্ছনীয়। তারপরে তো দেখতে হবে যে কি হয়, বৃক্ষ তোমার নাম কি ফলেনও পরিচয়। একেবারেই 6 মাস 8 মাস বা 1 বছর না গেলে তো বোঝা যাবে না। এবং মানুষ যতটা ভরসা করছেন, যে ভরসা তারা দিতে পারছেন, সেটা কতটা কাজে লাগে সেটার দিকে তো তাকাতেই হবে। এবং নারী সুরক্ষার পাশাপাশি শুভেন্দু অধিকারী আজ প্রথম দিন তার ভাষণে যা বলেছেন, তাতে কিন্তু দুটো দিক মনে হয়েছে প্রায়োরিটি। একটা নারী সুরক্ষা, যেটা নিয়ে জেরবার ছিল, মানুষের মধ্যে খুব অসন্তোষ ছিল, এবং দুর্নীতির ফাইল খোলা হবে। মানুষ দুর্নীতির অভিযোগে মানে একদম উঁচু তলা থেকে নিচু তলা পর্যন্ত জেরবার ছিলেন। সে প্রশাসনের সর্বস্তর থেকে শুরু করে নিচু তলা পর্যন্ত রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতির অভিযোগ ছিল। তো এই দুটি জিনিস কিন্তু বাংলার মানুষকে যদি কোথাও গিয়ে আশ্বস্ত করা যায় নতুন সরকারের দিক থেকে, হয়তোবা শুভেন্দু অধিকারী ঠিক সেটাই চাইলেন। এবং কতটা সেটা কার্যকর করতে পারবেন, কাল শপথ নেবেন নতুন মুখ্যমন্ত্রী, তার মন্ত্রীরা শপথ নেবেন, কতটা কার্যকর করতে পারবেন সেটা সময় বলবে। কিন্তু বাংলার মানুষ কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করবেন। এমন একটা আইন শৃঙ্খলা যে রাজ্যে থাকবে, গঠিত থাকবে, আইন শৃঙ্খলার পরিস্থিতি ভালো থাকবে, নারী সুরক্ষা থাকবে, দুর্নীতিমুক্ত একটা সমাজ গঠন হবে, এই স্বপ্ন তো সব মানুষই দেখেন। আগামী দিনে বলবে নতুন সরকার সেটা কতটা ফুলফিল করতে পারে। আমাদেরও সেদিকে চোখ থাকবে। আজ আপাতত এ পর্যন্তই। দেখতে থাকুন দ্য ওয়াল।